আসসালামু আলাইকুম। আমি সাবরিনা খন্দকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগত। তোমাদের সিলেবাসে কোর্স কোড 102 এর থার্মাল ফিজিক্স কোর্সটির চ্যাপ্টার 6 হিট ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটর এর উপরে আজ লেকচার 3 আলোচনা করা হবে। তোমরা দেখেছো গতদিন আমরা পড়েছি ডিজেল ইঞ্জিন এবং তার যে কার্যাবলী কয়টি ধাপে দেখানো হয় এবং তার যান্ত্রিক দক্ষতা এবং পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে যে পার্থক্য সেগুলো আলোচনা করেছি এবং রেফ্রিজারেটর বলতে কি বুঝি, যেটা নাকি জাস্ট হিট ইঞ্জিনের অপোজিট ডিরেকশনে কাজ করে, সেটাও আলোচনা করা হচ্ছে। আজ আমরা পড়ব রেফ্রিজারেটরের একটি উদাহরণ, যেমন কার্নোট ইঞ্জিন, কার্নোট রেফ্রিজারেটর, সেটা বর্ণনা আজ করব। তাহলে আসো আজকের পড়া আমরা শুরু করি। কার্নোট রেফ্রিজারেটর পূর্বে উল্লেখ করা হয়েছে যে কার্নোট চক্র একটি দক্ষিণাবর্তী চক্র, যেটা তোমরা এইচএসসি-তে পড়ে এসছো। চক্রটি একটি তাপ ইঞ্জিন হিসেবে ক্রিয়া করে, তাই একে কার্নো ইঞ্জিন বলা হয়। এখন ওই চক্রটি দক্ষিণাবর্তী না হয়ে যদি বামাবর্তী অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অর্থাৎ চিত্র এবিসিডির মতো হয়, তবে চারটি প্রত্যাবর্তী প্রক্রিয়াতে কৃত কাজ ও তাপ বিনিময় করে কার্নো ইঞ্জিনের সংশ্লিষ্ট মানগুলি সমান এবং বিপরীত ভাবে এই পদ্ধতিটি ক্রিয়া করবে। তাহলে দেখা যাচ্ছে এই লেখতে আমরা পাবো দুটো সমষ্ণ, যেটা এখানে দেখা যাচ্ছে এবি এবং সিডি, এবং দুটো রুদ্ধতাপীয় লেখ, যেটা এডি এবং বিসি। এইবার দেখো কার্নো হিমায়ক যন্ত্রটি কিভাবে কাজ করে। তিনটি ধাপে কাজ করবে। প্রথম পর্যায়ে সে কি করলো, নিম্ন তাপমাত্রা T2 থেকে কিছু পরিমাণ তাপ Q2 গৃহীত হবে, কিছু পরিমাণ বাহ্যিক কাজ সিস্টেমে কাজ সম্পাদন করবে। থার্ড যেটা দেখবো, উচ্চ তাপমাত্রা T1 এর কিছু পরিমাণ তাপ Q1 বর্জিত হবে। সুতরাং দেখা যাচ্ছে যে সিস্টেমটি তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় স্থানান্তরের একটি যান্ত্রিক ব্যবস্থা। তাই এই চিত্রটি হিমায়ক যন্ত্র হিসেবে কাজ করছে। এখানে দুটি প্রত্যাবর্তী সমষ্ণ ও দুটি প্রত্যাবর্তী রুদ্ধতাপ প্রক্রিয়া দ্বারা সীমাবদ্ধ বামাবর্তী কার্নো চক্রটি একটি হিমায়ক হিসেবে কাজ করে। একে কার্নো হিমায়ক বলা হয়। হিমায়কটি প্রতিটি চক্র প্রত্যাবর্তী হলে এটি দুটি তাপমাত্রার মধ্যে প্রত্যাবর্তী হিমায়ক রিভার্সিবল রেফ্রিজারেটর হিসেবে কাজ করে। এরপর আসো আমরা পড়ি হিমায়ন বা রেফ্রিজারেশন বলতে কি বোঝায়। যেমন দেখো, বরফ তৈরি করা, খাদ্যদ্রব্যকে পচনের হাত হতে রক্ষা করা, কোনো প্রকোষ্ঠকে পরিপার্শ্ব হতে নিম্ন তাপমাত্রায় রাখা ইত্যাদি নানাবিধ কাজের জন্য কৃত্রিম উপায়ে শীতলতা সৃষ্টি করাকে হিমায়ন বলে। যে যন্ত্রের সাহায্যে এই শীতলতা সৃষ্টি করা যায় তাকে হিমায়ন যন্ত্র বা হিমায়ক যন্ত্র বলে। একটি হিমায়ক যন্ত্রে নিম্ন চাপে কোনো তরলকে বাষ্পীভূত করা হয় এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় উক্ত গ্যাসকে প্রসারিত করা হয়। যে তরলকে
হিমায়ক যন্ত্রে ব্যবহার করা হয় উহাকে বলা হয় রেফ্রিজারেন্ট বা হিমায়ক। অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ফ্রেয়ন, মিথাইল ক্লোরাইড ইত্যাদি হিমায়ক রূপে সচরাচর ব্যবহৃত হয়। হিমায়ক হিসেবে বরফ তৈরির জন্য অ্যামোনিয়া এবং গার্হস্থ্য জীবনযাত্রার জন্য সালফার ডাইঅক্সাইড অথবা ফ্রেয়ন বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা প্রতিদিন মাছ, মাংস, পানি, আইসক্রিম ইত্যাদি ঠান্ডা এবং সংরক্ষণ করার জন্য প্রায় সব বাড়িতেই রেফ্রিজারেটর ব্যবহার করি। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে হিমায়ন বলে। যে যন্ত্রের সাহায্যে কোনো আবদ্ধ ঘরে বা স্থানকে পরিপার্শ্বের তুলনায় কম তাপমাত্রায় রাখা হয় তাকে হিমায়ক বলে। আধুনিক যুগে হিমায়নের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা বলার অপেক্ষা রাখে না। পরীক্ষায় দেখা গেছে যে 10 ডিগ্রি তাপমাত্রার উপরে ব্যাকটেরিয়া অত্যন্ত দ্রুততার সাথে বৃদ্ধি পায়। এ কারণে খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ফলমূল এবং ঔষধ সামগ্রী যেমন ইনজেকশন, টিকা ইত্যাদি কক্ষ তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় রাখতে হয়। যদি এগুলোকে ঠান্ডা প্রকোষ্ঠে রাখা হয় তবে দীর্ঘ সময় ভালো থাকে। বাসায় ছোট রেফ্রিজারেটর যেখানে তাপমাত্রা 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হয়। অন্যদিকে দেখো, কার্গো জাহাজ বা হিমায়িত মাছ, মাংস ইত্যাদি পরিবহনে ব্যবহার করা হয় যে কার্গোগুলো, সেখানে তাপমাত্রা বরফ তাপমাত্রার অনেক নিচে রাখতে হয়। বিভিন্ন কাজে বরফ ব্যবহার করা হয়। জেলেরা ট্রলারে মাছ সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে বরফ ব্যবহার করে। বাণিজ্যিক হিমায়ন বা কোল্ড স্টোরেজ নামে পরিচিত বিভিন্ন দ্রব্যাদি নিম্ন তাপমাত্রায় রাখার জন্য ব্যবহৃত হয়। কোল্ড স্টোরেজ ছাড়াও বিভিন্ন শিল্প কারখানায় হিমায়ন যন্ত্র ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রিত প্ল্যান্টে হিমায়ন যন্ত্র পরিবেশকে শীতল রাখার কাজে ব্যবহার করা হয়। সকল ধরনের হিমায়ন যন্ত্রে হিমায়ন বা শীতলীকরণের জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন ফ্রেয়ন, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড ইত্যাদিকে আমরা রেফ্রিজারেন্ট বলে থাকি। তাহলে বন্ধুরা, এখানে তোমরা খেয়াল রাখবে ভাইবার জন্য অবশ্যই ভালো করে A to Z বইটি ভালো করে পড়ে যাবে, যেন তোমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো। তারপর আসো আমরা পড়ি হিমায়ক যন্ত্র কিভাবে কাজ করে। রেফ্রিজারেটিং মেশিন। হিমায়ক যন্ত্র প্রধানত দু প্রকার, যথা বাষ্প সংনমন হিমায়ক যন্ত্র ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেটিং মেশিন এবং বাষ্প শোষক হিমায়ন যন্ত্র ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেটিং মেশিন। তোমাদের সিলেবাসে আছে বাষ্প সংনমন হিমায়ক যন্ত্র। তাহলে আমরা একটু খেয়াল করি চিত্রটার দিকে। বাষ্প সংনমন যন্ত্রের কর্মদক্ষতা বাষ্প শোষক হিমায়কের কর্মদক্ষতা অপেক্ষা অধিক এবং প্রাথমিক ব্যয় অনেক কম। সর্বদা ব্যবহারের জন্য এই কারণে বাষ্প সংনমন হিমায়ক যন্ত্র উত্তম। ফ্রিজিডিয়ার হলো বাষ্প সংনমন হিমায়ক যন্ত্র। অপরপক্ষে ইলেকট্রোলাক্স হলো বাষ্প শোষক হিমায়ক যন্ত্র। নিম্নে আমরা কোনটি পড়ব? যেটা বাষ্প সংনমন হিমায়ন যন্ত্র। তোমাদের সিলেবাসে একটি আছে, আমরা এটি করব। যেমন দেখো, এবার আসো বাষ্প সংনমন হিমায়ন যন্ত্র বা ফ্রিজিডিয়ার। এই যন্ত্রে বৈদ্যুতিক মোটরের চালিত একটি সংনমন বাষ্প এর সাহায্যে নিম্নচাপের বাষ্পকে সংনমিত করা হয়। যন্ত্রে হিমায়ক হিসেবে সালফার ডাইঅক্সাইড, ফ্রেয়ন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। হিমায়কগুলির বাষ্পীভবনের লীনতাপ বেশি। যন্ত্রের কার্যনীতি চিত্রের সাহায্যে আমরা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, প্রথমে আসছে পাম্পের চোঙে বি ও সি দুটি ভালভ। আমরা কোথায় কোথায় দেখছি? বি এবং সি দুটি ভালভ বা কপাটিকা থাকে।
কোথায় কোথায় চিত্রটির দিকে খেয়াল করো, বি এবং সি এখানে দুটো কপাটিকার মতো রয়েছে, ঠিক আছে। সেখানে কি বললো, W1 একটি বাষ্পায়ক। কোনটি? এইটি হচ্ছে একটি বাষ্পায়ক। এই বাষ্পায়ককে কুণ্ডলীর ভিতরের তরল বাইরের তরল হতে লিনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত করতে হয় এবং বাষ্পায়ক হতে আগত নিম্নচাপ যুক্ত বাষ্প সি ভালভের মধ্য দিয়ে পাম্পে প্রবেশ করে। কোন দিক দিয়ে করলো? এই বাষ্পায়কের বাষ্পটা এখান দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করে সে কোথায় চলে যাচ্ছে? এই সি ভালভের এখান দিয়ে প্রবেশ করলো এবং ভি ভালভের এখান দিয়ে আবার বাষ্পটি চলে আসলো। তাহলে দেখা যাচ্ছে বি ভালভের মধ্য দিয়ে শীতক W2 তে প্রবেশ করে, যেটা আরেকটি আধার। তথায় বাষ্প ঠান্ডা হয় ও উচ্চ চাপের ফলে আবার তরলে পরিণত হয়। নিচে অবস্থিত নিয়ন্ত্রক ভালভ ভি এর মধ্য দিয়ে উক্ত তরল আবার বাষ্পায়কে ফিরে আসে। তাহলে সে দেখা গেল W2 এর মধ্য দিয়ে গিয়ে আবার সে কোন দিক দিয়ে চলে আসলো? ভালভ ভি তে আবার চলে আসলো। এইবার দেখো এইভাবে চক্র সম্পাদিত হয় এবং বারবার চলতে থাকে, যেটি আমরা বলছি হিমায়কের কার্যনীতিটা ব্যাখ্যা করার জন্য তোমরা এই লেখটি দেখতে পারো। এখানে দেখো কি বলেছে, পিভি ডায়াগ্রাম। অবশ্যই এক্স অক্ষে আমরা পি নিয়েছি আয়তন এবং ওয়াই অক্ষে আমরা চাপ পি নিয়েছি। তাহলে পিভি লেখচিত্রে এবি রেখা T2 উষ্ণতায় তরলের বাষ্পীভবন নির্দেশ করছে। বাষ্পের রুদ্ধতা সংনমন যেটা হলো সেটা হচ্ছে বিসি লেখ নির্দেশ করছে। T1 উষ্ণতায় বাষ্পের তরলীকরণ সিডি রেখা, সেটা কোনটা গেল? সিডি রেখা দ্বারা প্রকাশ করলাম এবং তরলের রুদ্ধতাপ প্রসারণ ডিএ দ্বারা আমরা প্রকাশ করছি। এইভাবে লেখো দিয়ে সেটি প্রকাশ করব। সুতরাং দেখা যাচ্ছে হিমায়ক গুণাঙ্ক, আমরা যেটা আগে বলেছিলাম মনে পড়ে তোমাদের, রেফ্রিজারেটরের গুণাঙ্ক কার্য সহগ যেটা, সেটা আমরা কিভাবে দেখাতে পারি? হিমায়ক যন্ত্র কর্তৃক অপসারিত তাপ যেটা Q2 ডিভাইডেড বাই মোট কৃত কাজ, আমরা কি দেখাচ্ছি? Q1 মাইনাস Q2। তাহলে যেহেতু এটি একটি প্রত্যাবর্তক চক্র, কাজেই সেখানে আমার কি দেখা যাচ্ছে? কাজেই সেখানে আমি দেখতে পাচ্ছি Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, অথবা Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। তাপ এবং তাপমাত্রার মধ্যে আমরা সম্পর্কটি দেখে ফেললাম। তারপরের স্টেপে আমি দিতে পারি উভয় পক্ষ থেকে -1 বিয়োজন করে আমরা এই রকম পাই, এবং এটাকে আমরা কি বলছি? যখন আমি সরলীকরণ করি এবং উল্টোভাবে ওখান থেকে লিখি তখন আমরা কি করতে পারি? কার্য সহগটাকে আমরা বের করে দিতে পারি। এখান থেকেই আমরা এই সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারি? যে কোনো রেফ্রিজারেটরের আমরা কি বের করতে পারি? কার্য সহগ বের করতে পারি। তাপমাত্রা বলে দেওয়া থাকবে এবং কার্য সহগ বের করতে হবে। এবার আসো আমরা পড়ব এয়ার কন্ডিশনিং কি। প্রথমে আসি তার মূলনীতিতে। এটা কি হচ্ছে? রেফ্রিজারেটরের মতোই আরেকটি যন্ত্রের বর্ণনা। শীতাতপ নিয়ন্ত্রকের মূলনীতি কেমন হবে দেখো, প্রিন্সিপাল অফ এয়ার কন্ডিশনিং। শীতাতপ নিয়ন্ত্রণ মেশিন হচ্ছে একটি হিমায়ন মেশিন। এই যে আমরা রেফ্রিজারেশন যেটা করছি, যেটা এয়ার কন্ডিশনিং যন্ত্রটাকে আমি বলছি মেশিন, সেটাও কাজ করছে হিমায়ন যন্ত্রের। শুধু এর
এভাপোরেটরের ডিজাইন আলাদা হয়। বাইরের বায়ু উচ্চ তাপমাত্রার হলে হিমায়ন কয়েলের মাধ্যমে একে শীতল করা হয়। শোষক পাম্পের সাহায্যে বায়ুকে শোষণ করা হয়। শীতল করার পর একে ঘরের মধ্যে চালনা করা হয়। শীতলীকরণের আগে বায়ুকে উপযুক্ত ফিল্টারের মাধ্যমে ধূলিকণা, ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস মুক্ত করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই কার্যগুলো সম্পন্ন করা হয়। সরু মুখ নলের সাহায্যে পানি ছিটিয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। শীত প্রধান দেশে তড়িৎ ব্যবস্থায় বায়ুকে গরম করে শরীরের উপযোগী তাপমাত্রায় রাখা হয়। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে বায়ুকে শরীরের উপযোগী তাপমাত্রায় রেখে বিশুদ্ধ বায়ু সরবরাহ করা। তোমরা এই লাইনটি সবসময় মনে রাখবে যে এয়ার কন্ডিশনিং যেই কথাটা বলছে সেটা হচ্ছে তার আসল কাজ হচ্ছে বায়ুকে শরীরের উপযোগী তাপমাত্রায় রেখে বিশুদ্ধ বায়ু সরবরাহ করাটা যেটা সেটাকেই আমরা বলছি এয়ার কন্ডিশন। তারপর আসো সেটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করে থাকি। শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োগ। গ্রীষ্ম প্রধান দেশে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রধানত ঘরের তাপ আবহাওয়াকে শরীর উপযোগী শীতল ও বিশুদ্ধ রাখা এবং এর জন্য নিয়ামক ব্যবস্থাকে কাজে লাগা। শীত প্রধান দেশে তড়িৎ প্রণালীতে বা কেন্দ্রীয় উত্তপ্তকরণ মানে সেন্ট্রাল হিটিং যেটা সেই ব্যবস্থা দ্বারা ঘরে তাপমাত্রা ও শোষক বাষ্প এবং স্টিম পাইপের সাহায্যে বায়ুর শোষক উত্তপ্তকরণ নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া অবস্থা অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তাপ স্থাপকের যেটা থার্মোস্ট্যাট তাপ স্থাপকের ঘরে জলীয় বাষ্পের প্রবেশ নিয়ন্ত্রণ করার অথবা শীতল বায়ু প্রবেশ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকে। আবার আর্দ্রতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরু মুখ নলের সাহায্যে কুড়ি কুড়ি পানি কণা ছিটানোর ব্যবস্থাও করা হয়। তাহলে আমরা জানতে পারলাম কোথায় কোথায় সেটার প্রয়োগ হয়। এইবার আসো আমরা দেখি যে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যাপারটি কেমন। শীতাতপ নিয়ন্ত্রণ যেটা এয়ার কন্ডিশনিং বলছি, শীতাতপ নিয়ন্ত্রণ এমন একটি ব্যবস্থা যা মানুষের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। অন্তত 4 দেওয়াল বিশিষ্ট কক্ষের ভিতরে হিমায়ন তাপ প্রদান এবং যথাযথ বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে একটি কক্ষের অভ্যন্তরে আবদ্ধ আবহাওয়া শীতল রাখা। যদিও আরামদায়ক আবহাওয়া সকল মানুষের জন্য এক নয়, তবে গড় মানের চেয়ে পার্থক্য খুব বেশি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর গড় আরামদায়ক অবস্থার নিম্নরূপ মান নির্ধারণ করা হচ্ছে। যেমন কক্ষ তাপমাত্রা শীতকালে আমরা 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে 19 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে পারি। আপেক্ষিক আর্দ্রতা 60 থেকে 65%। বায়ু চলাচল করতে দিতে পারি 4.5 থেকে 15 মিনিট। তাহলে এখানে দেখো পার মিনিটে আমরা এত মাইল। বিশুদ্ধ বাতাস প্রবেশ মোট প্রবাহে 25%। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে, তাই অস্বস্তি লাগে। আবার শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, ফলে চামড়া শুষ্ক হয়ে যায়। সুতরাং গ্রীষ্মকালে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস করার জন্য যন্ত্র ডিহিউমিডিফায়ার এবং শীতকালে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি করার জন্য হিউমিডিফায়ার ব্যবহার করা হয়। উপরের আলোচনা থেকে স্পষ্ট যে আদর্শ শীতাতপের জন্য তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বায়ু অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং গন্ধমুক্ত হতে হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন খুব স্বল্প মাত্রায় রাখা প্রয়োজন। একটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র একটি রেফ্রিজারেটর। এর নিম্ন তাপমাত্রার আধার হলো কক্ষ যা ঠান্ডা করতে হয় এবং উচ্চ তাপমাত্রার আধার হলো বহির্বিভাগ যা কক্ষের পরিপার্শ্ব। এভাবে আমার এয়ার কন্ডিশনিং সিস্টেমটি কাজ করে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই।
আমরা আজ লেকচার 3 শেষ করলাম। তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।